জেরুসালেম নিবেদিত দেশ সন্ধ্যা স্বাগত জানাচ্ছি আমি ফখরুল ইসলাম। জাতীয় নির্বাচনের আগে অথবা নির্বাচনের দিন গণভোটের সুপারিশ ঐক্যমত কমিশনের নির্বাচিত সংসদ ২৭০ দিনের জুলাই সনদ বাস্তবায়ন ব্যর্থ হলে স্বয়ংক্রিয়ভাবে সংবিধানে যুক্ত হবে বলে জানালেন অধ্যাপক আলী রিয়াজ। জুলাই সনদ বাস্তবায়ন হলে দেশ অতীতের গ্লানি থেকে মুক্তি পাবে বলে জানালেন প্রধান উপদেষ্টা। কি আছে জুলাই সনদ বাস্তবায়নের খসড়ায়, এই শিরোনামে কথা বলতে আমার সঙ্গে দুজন অতিথি আছেন। আমি একটু শুরুতে আমি পরিচয় করাতে চাই, যারা মাহমুদুর রহমান মান্না সভাপতি নাগরিক ঐক্য আছেন আমাদের সঙ্গে, এবং আছেন মুজিবুর রহমান মঞ্জু চেয়ারম্যান এবি পার্টি। দুজনকে স্বাগত জানাচ্ছি। আমি যারা মাহমুদুর রহমান মান্না আপনাকে দিয়ে শুরু করি। জুলাই সনদ বাস্তবায়নের আজকে আমরা প্রধান উপদেষ্টার সঙ্গে একদম শেষ বৈঠকটি অনুষ্ঠিত হলো ঐক্যমত কমিশনের। সেখানে কিছু তারা সুপারিশ করেছে, কিছু জুলাই সনদ বাস্তবায়নের যে সুপারিশগুলো, সেখানে আসলে কি কি আছে বেশ কয়েকটি ইস্যু। আমি তো বললামই যে ভোটের আগে অথবা ভোটের দিন গণভোটের মাধ্যমে জুলাই সনদ বাস্তবায়নের আয়োজন করা যেতে পারে, এবং নির্বাচিত সংসদ ২৭০ দিনে জুলাই সনদ বাস্তবায়ন করতে ব্যর্থ হলে স্বয়ংক্রিয়ভাবে সংবিধানে যুক্ত হয়ে যাবে। এই জিনিসটা আসলে কি একটু যদি বলেন। আমি বুঝতে পারিনি যে একদম শুরুতেই আপনি এত কঠিন প্রশ্ন করবেন, কারণ আমি এত কঠিন প্রশ্নের জবাব নিজেই ভালো করে জানি না। পড়বার পর আমার নিজের মনে হয়েছে এই সম্পর্কে কি কোনো প্রভিশন আছে। যখন আমি কনস্টিটিউয়েন্ট পাওয়ার দিচ্ছি একটা হাউসকে, তখন তারা এটা হয়তো পারে, কিন্তু আমি আগে বলে দিচ্ছি তুমি যদি করতে পারলেও করলে, না করলে কিন্তু অটোমেটিক হয়ে যাবে। এরকম হয় কি না আমি জানি না, কিন্তু ওনারা যেহেতু বলছেন, এবং আমি চাই যে একটা সলিউশন হয়ে যাক, এটা ঝুলে না থাক, একটা কম্প্রোমাইজের মতো করে। এইটা নিয়ে একটা থিওরিটিক্যাল ডিবেট হোক। এই ডিবেট করলে কিন্তু অনেক ডিবেট করা যাবে, এমনকি গণভোট নিয়েও তো ডিবেট করা যেতে পারে যে এই অবস্থায় হতে পারে কি না, এইভাবে হতে পারে কি না। যদি ওটার মধ্যে থেকে তো ডিসেন্টগুলো বাদ দিয়ে দেওয়া হয়েছে এখন। তারপরেও আমি ঠিক কনস্টিটিউশন এক্সপার্ট হিসেবে বলতে পারবো না, কিন্তু আমি মনে করি যে এইটা একটা বাধ্যবাধকতা তৈরি করে। এই বাধ্যবাধকতা সম্ভবত থাকার দরকারও আছে, না হলে এরকম ঝুলে যদি থাকে তাহলে তো পুরো জিনিসটা ওয়ান্স এগেইন ইট কামস ডাউন টু জিরো। সেই জন্য আমি মনে করি এটা থাকা ভালো হয়েছে। প্রধান উপদেষ্টা বলছেন যে জুলাই সনদ বাস্তবায়ন হলে দেশ অতীতের গ্লানি থেকে মুক্তি পাবে। জুলাই সনদ বাস্তবায়ন, আপনারা আসলে গণভোটটি কবে চানছে? দুইটি বিষয় সুপারিশ করা হয়েছে, একটি নির্বাচনের আগে অথবা নির্বাচনের দিন। আমি নিজে আমার জোট চাই যে ভোটের দিন হোক, আচ্ছা, এবং বেশিরভাগ তাই চাই। আমি নিজে আবার এটার মধ্যে খুব বেশি ডিফারেন্স দেখি না। আগে যদি করা হয় তাহলে এই সমস্ত বলা হয় যে খরচ বেশি হবে আর টার্ন আপ কম হতে পারে, এটা বলা হয়। কিন্তু একই দিনে যদি করা হয় তাহলে টার্ন আপ আরও বেশি হবে, কারণ ভোট তো লোকে আসবেই। কিন্তু এমনিতে গণভোটের পার্সেন্টেজ কত হলো এইটা ইস্যু নয়, এটার কারণে গণভোট বাতিলও হতে পারবে না। তবুও দেখতে ভালো লাগে যদি বেশি লোক ভোট দেয়, আর গণভোট তো মানুষ বোঝেও না ভালো করে। এখন আমার মনে হচ্ছে যে গণভোটটা যেহেতু ডিসেন্ট বাদ হয়ে যাচ্ছে, তাহলে লোকের খুব বড় কনফিউশনে থাকবে না, ইয়েস্টোর মধ্যেই ভোটটা করতে পারবে। এটার চর্চা করলে আগেও করা যেতে পারে, খুব বড় রকম কোনো পার্থক্য হয় বলে মনে করি আমি। ধন্যবাদ। আমি যারা মুজিবুর রহমান মঞ্জু আপনার কাছে একই রকম প্রশ্ন। আসলে জুলাই সনদ যে বাস্তবায়ন যে সুপারিশ করেছে ঐক্যমত কমিশন, সেই সুপারিশ আসলে কি কি আছে, কিভাবে বাস্তবায়ন হবে আপনার কাছে মনে হয়? ধন্যবাদ ফখরুল ইসলাম আপনাকে, মাহমুদ ভাই মান্না ভাই আছেন, দর্শককে শুভেচ্ছা জানাচ্ছি। খুব বেশি আমাদের এক্সপেকটেশনের বাইরে কিছু নাই। দুটো বিকল্প প্রস্তাবের মধ্যেও তেমন কোনো পার্থক্য নাই। একটা জায়গায় শুধু বলা হয়েছে যে এটা স্বয়ংক্রিয়ভাবে ২৭০ দিন না ২৯০ না ২৭০ দিনের মধ্যে না হলে এটা স্বয়ংক্রিয়ভাবে হয়ে যাবে। আরেকটাতে বলা হয়েছে ২৭০ দিনের মধ্যে এটা বাস্তবায়ন করে এর কাজটা শেষ হয়ে যাবে। অর্থাৎ কনস্টিটিউশন মানে যার পরবর্তী পার্লামেন্ট যেটা হবে, এটা একটা দ্বৈত চরিত্রের পার্লামেন্ট হবে। একটা হচ্ছে কনস্টিটিউয়েন্ট পাওয়ার সমৃদ্ধ সংবিধান সংস্কার পরিষদ নামে, আর দ্বিতীয়ত এটা অটোমেটিক পার্লামেন্ট আকারে থাকবে। তো এই কাজটা ২৭০ দিনের মধ্যে করে এর ক্ষমতাটা শেষ হয়ে যাবে। এই ধরনের একটা অর্ডার সরকার জারি করবে। আর যদি ২৭০ দিনের মধ্যে করতে না পারে, তাহলে প্রথম বিকল্প যেটা বলা হয়েছে যে সেটাতে এটা অটোমেটিক ইমপ্লিমেন্টেড হয়ে যাবে। অ্যাকচুয়ালি এটাতে ইমপ্লিমেন্টেড হয়ে যাবে গণভোটের মধ্য দিয়ে। এটা একটা ম্যান্ডেট যদি পায়, এটা ইমপ্লিমেন্ট করতে তো এই পার্লামেন্ট বাধ্য, কারণ জনমতের রায় সে পেয়েছে। এটার জন্য ২৭০ দিন তো লাগার কথা না, ঠিক আছে। তারপরেও যেহেতু ওইটাকে একটা কনস্টিটিউয়েন্ট পাওয়ার দেওয়া হচ্ছে, তারা হয়তো এটার সাথে আর কিছু যোগও করতে পারে। যোগ কি করতে পারবে মান্না ভাই? কনস্টিটিউয়েন্ট পাওয়ার থাকলে তো সে আরো নতুন করে কিছু সংস্কার সে করতে পারে এর বাইরে গিয়ে, ঠিক আছে। তো আমার কাছে যেটা মনে হয়
যে এটা নিয়ে বিএনপি কি প্রতিক্রিয়া দেখায় সেটা একটা দেখার বিষয়, কারণ বিএনপি এই আদেশের বিপক্ষে ছিল। বিএনপি যেটা বলছিল যে এটা একটা অধ্যাদেশ আকারে দেওয়ার জন্য। এখানে কিন্তু দুটো পার্ট, অধ্যাদেশ আকারে কিছু দেওয়া হচ্ছে আর আদেশ আকারে কিছু দেওয়া হচ্ছে। আদেশ আকারে সেগুলো দেওয়া হচ্ছে যেগুলো সাংবিধানিক বাধ্যবাধকতার সাথে রিলেটেড। তো আমার যেটা মনে হয় যে একটা ফাঁক তারা রেখেছেন, আপনার আমাদের ঐকমত্য কমিশন, তারা বলেছেন ইলেকশনটা আগেও হতে পারে, ইলেকশনের দিনও মানে সংসদ নির্বাচনের সাথে একই দিনে হতে পারে। সেটা এখন সরকারের বলে কোর্ট, তারাই নির্ধারণ করবে যে তারা কি একসাথে করবে না আগে করবে। আমি মান্না ভাইয়ের সাথে একমত যে এটা আগে করলে একটু সুবিধা বেশি, পরে করলে সুবিধা একটু কম। এই সুবিধা অসুবিধারই একটু পার্থক্য, এখানে অন্য কোনো খুব বেশি বড় পার্থক্য হবে বলে মনে হচ্ছে না। আর আমাদের হাতে সময় তো নাই, এখন ধরেন 4 দিন পরে নভেম্বর মাস শুরু হচ্ছে। তো সুতরাং এটা নিয়ে খুব বড় ধরনের বিতর্ক না করে, তারপরে আমার কাছে মনে হয় যে রাজনৈতিক দলগুলো নানা বিতর্ক, নানা হয়তো মতামত তুলে ধরবে, কিন্তু ফাইনালি এটা প্রফেসর ইউনূস যদি এটা রিজলভ করে ফেলেন, তাহলে আমরা এই চ্যাপ্টারটা, জুলাই সনদের চ্যাপ্টারটা আমরা ক্লোজ করতে পারবো। আপনার দল আসলে কি মনে করে, মানে গণভোটটা কি জুলাই ভোটের দিন হওয়া উচিত, মানে জাতীয় সংসদ নির্বাচনের দিন হওয়া উচিত না আগে হওয়া উচিত? আমরা কিন্তু যখন মতামত দিয়েছিলাম আমরা একই দিনে করার পক্ষে ছিলাম। আচ্ছা, হ্যাঁ, এই জন্যই ছিলাম যে এখানে দুটোর লাভ হয়। একটা হচ্ছে যে আপনার এই ভোটের খরচটা একটু বাঁচে, কিছু খরচ সাধ্য হয়। আর একটা হচ্ছে যে ইলেকশনের ডেতে হয় কি, আমরা সবাই তো সবার ভোটারদেরকে আমরা মোবিলাইজ করি ভোট দিতে যাওয়ার সময়, ফলে ভোটের টার্ন ওভারটা বেশি হয়। সেপারেটলি ইন্ডিভিজুয়াল ডেটে হলে যেটা হয়, হয়তো সবার সে ধরনের দায় থাকে না যে আমি আর নেবো কেন, আমি সরকারের দায়িত্ব ভোটারদেরকে নেয়ার, তারা নেবে। তো টার্ন ওভারটা একটু কম হতে পারে। তবে এখানে যে একটা যুক্তি এনসিপি এবং জামাত যেটা দিয়েছে, সেটা হচ্ছে ইলেকশন, সংসদ নির্বাচনে সাধারণত সংঘাত হয়, গণভোটে সাধারণত সংঘাত হয় না। হ্যাঁ, তো সংসদ নির্বাচনের সংঘাতপূর্ণ হইতে পারে, হইলে দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় ইলেকশন পোস্টপোন হয়ে যেতে পারে। তো ইলেকশন যদি পোস্টপোন হয়, অ্যাজ ওয়েল এজ দেখা যাবে যে গণভোটটার ওই জায়গাটাও পোস্টপোন হয়ে যাবে, কারণ ব্যালট তো একই সাথে এটা দেওয়া হবে। আর যেটা জামাত একটা প্রশ্ন তুলেছিল যে একসাথে 2টা ব্যালট, এটা অবশ্য আমাদের কাছে মনে হচ্ছে এটা খুব বেশি যৌক্তিক না, কারণ একসাথে 3টা ব্যালটে ভোট দিয়ে লোকেরা অভ্যস্ত আছে। সুতরাং একটাই কনসার্ন যে ইলেকশন যদি বিভিন্ন জায়গায় মানে বন্ধ হয়ে যায় কোনো কারণে, আমরা যদি প্রত্যাশা করি না, তাহলে এখানে গণভোটটাও একই সাথে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এটা ছাড়া আর কোনো খুব বড় ধরনের যুক্তি আমি দেখি না, বরং টার্ন ওভারের পয়েন্ট অফ ভিউতে একই দিনে ইলেকশন হলে বেটার পাওয়া যাবে আমাদের। এটা ধন্যবাদ। আমি আলোচনায় ফিরতে চাই একটু বিরতি থেকে এসে। প্রিয় দর্শক, যেটা ছিলাম দেশ সন্ধানী ছোট্ট বিরতি, ফিরছি একটু পর, সঙ্গেই থাকুন। জামাতের সহকারী সেক্রেটারি জেনারেল গোলাম পরোয়ার বলছেন যে জুলাই সনদ অকার্যকর করতেই একই দিনে জাতীয় নির্বাচন ও গণভোটের দাবি করা হচ্ছে। কি বলবেন আসলে, মানে এই যে এখনই কিন্তু দ্বন্দ্ব শুরু হয়েছে? না, দ্বন্দ্ব এটা যে আগে থেকেই তো আছে, এই ব্যাপারে জামাত প্রথম থেকে অ্যাগ্রি তো করেনি, তারা আলাদা ডেটেই চাচ্ছে। তাদের আলাদা ডেটে চাইবার যুক্তি থাকতে পারে, তাদের মতো করে থাকতে পারে। আবার মঞ্জু তো ব্যাখ্যা কিন্তু করেছে যে কে কোন দৃষ্টিভঙ্গিতে আলাদা কিংবা একই ডেটে চাচ্ছে। কিন্তু জামাত যদি বলে যে এটা আসলে জুলাই সনদকে ব্যর্থ করে দেওয়ার জন্য এরকম একটা কাজ করা হচ্ছে, এটা বেশি হয়ে গেল। যদি সেম ডেটে হয়তো জুলাই সনদ ব্যর্থ হবার তো কিছু নাই, বড় জোর কী বলতে পারে, ভাই একই দিনে করলেন, তার মানে আমি তো ম্যান্ডেট পাওয়ার আগেই ভোট দিয়ে দিলাম, তো তাতে কি আছে, আমি ম্যান্ডেটের একসাথেই তো পেয়ে যাচ্ছি, দুটো মিলে কাজ হতে পারবে না তা না। এটার মধ্যে অত বড় একটা ক্ষতির সম্ভাবনা খুঁজে বার করার প্রবণতাটা ভালো নয়। সেই অর্থে আমি মনে করি যে জামাতের এটা বুঝে শুনে বলা আমার তা মনে হচ্ছে না। জামাতকে আরও কিছু কিছু ব্যাপার দেখছি, ইসলামী শাসনের কথা বলছে, কিন্তু তাদের এন্টায়ার মুভটা পলিটিক্যাল। একটা রাজনৈতিক দল যেরকম করে আচরণ উচ্চারণ তাই করছে। যেমন পিয়ার নিয়ে তারা যেটা শুরু করেছিল, রাখতে পারলো না, পিয়ার নিয়ে এত কিছু করবো তো দরকার ছিল না। এখন তারা কিন্তু পিয়ার নিয়ে আর অত কথা বলছে না, পিয়ার না হলেও তারা এই ভোটে তো যাচ্ছে। আমি তাদের কয়েকজনকে জিজ্ঞেস করেছিলাম এরকম করে যে আপনারা তো আগে এটা এত সিরিয়াসলি বলেন টলেননি, হঠাৎ এখন হলেন কেন? তাতে বোঝা যায় যে তারা পয়েন্ট তৈরি করছে, টু মেক দেম ডিস্টিংক্ট, আমরা আলাদা, আমরা কিন্তু ওরা নই, এরকম একটা প্রবণতা আমার কাছে মনে হয়েছে। আরেকজন হয়তো এরকম করে নাও ভাবতে পারে। বিরোধী দল হওয়ার জন্যে অথবা নিজেদেরকে বিরোধী জায়গায় নেওয়ার জন্য যে এইরকম করে আলাদা করতে হবে, এরকম আমি মনে করি না। আবার আরেকটি ইকুয়েশন আসছে কি, জামাত আজকে
বিএনপি নেতা জয়নাল আবদিন ফারুক বলছেন যে জামাতকে নির্বাচন বানচালের কর্মসূচি নিয়ে মাঠে না নেমে নিজেদের জনপ্রিয়তা যাচাইয়ের আহ্বান জানাচ্ছেন। কেউ কেউ বলছেন যে তারা পিয়ারের দাবি করছে নির্বাচন পেছানোর উদ্দেশ্যে, এমনটাও কিন্তু বলছেন। মানে আগে যেরকম জামাতের একটা এক্সট্রিমেন্টের কথা বললেন, এটা হলো আর একটা এক্সট্রিমেন্ট ফ্রম বিএনপি সাইড। এটাতে জামাত, মানে আমি কিন্তু প্রথম থেকে একটা কথা বলছি, জামাত যদি এই নির্বাচন বানচাল করতে চায় তাহলে তার চাইতে রাজনৈতিক নির্বুদ্ধিতা কিছু হতে পারে না। এতগুলো বছর একটা দল হাইডিংয়ে ছিল, মানুষের সামনে আসতে পারি, তাদের কথা বলতে পারি নাই। এইবার তারা আসতে না আসতে বেশ কিছু পয়েন্ট স্কোর করে ফেলেছে। ডাকসুতে জিতলো, ইউনিভার্সিটিগুলোতে জিতলো, সেটা ছাড়াও তাদের এক ধরনের পরিচয় হয়েছে যে তারা রাজনীতিতে সৎভাবে যাওয়ার চেষ্টা করছে, বা তারা কি চায় সেটা বলতে পারছে তারা। তো তারা যদি নির্বাচন না করে, তার মানে কি আবার সে অন্ধকারে যুগিতে চলে গেল, তাদের লস তো বেশি হওয়ার কথা। তো তারা নির্বাচন চাইবে না এরকম। আমি প্রথম থেকে, যখন আমাদের সাথে বিএনপির সখ্যতা আছে, কিন্তু আমি তাদেরকে বলেছি আমি এই কথা বলবো না কখনো, কারণ আমি মনেই করি না এটা যে সত্যি। আলটিমেটলি দেখা যাচ্ছে নির্বাচনের পথে তো জামাত রওনা হয়ে গেছে, তারা সব ক্যান্ডিডেট দিয়েছে, প্রচার করছে, তাদের মহিলারা গ্রামে গ্রামে কাজে নেমেছে, অতখানি কাজে বিএনপিও নামেনি। তো তাহলে বানচাল করার কথা কিভাবে আসছে? এটা বলার জন্য হয়তো বলা হচ্ছে, কিন্তু মানুষ এটা দিচ্ছে না। ধন্যবাদ। আমি যারা মুজিবুর রহমান মঞ্জু, জামাত কি পিয়ারের দাবি থেকে সরে আসছে বলে মনে হয়? আরেকটি বিষয় হচ্ছে যে জুলাই সনদ অকার্যকর করতেই বিএনপি একই দিনে, মানে বিএনপির কথা বলেনি তারা, যে বলছে যারা একই দিনে গণভোট এবং জাতীয় নির্বাচন যাচ্ছে, কি বলবেন? পিয়ার নিয়ে জামাত যখন আন্দোলন করছিল, তখনও আমরা যখন ওই যে মানে ঐকমত্য কমিশনে আমরা যখন সাইড লাইনে বসতাম, ব্রেকে বসতাম, তখনও জামাত বলেছে যে না, আমরা উচ্চকক্ষে পিয়ার হলে আমরা সন্তুষ্ট। তার মানে আমাদের কাছে এটা জানা ছিল যে এই পিয়ার নিয়ে তারা ফিল্ডে যে আন্দোলনটা করছে, বাস্তবে তারা অত মানে রিজিড না ওটার উপরে, যেটা নিয়ে নাহিদ ইসলাম পরে একটু তির্যক মন্তব্য করেছেন যে এটা জামাতের এক ধরনের রাজনৈতিক প্রতারণা বলেছেন। আমি এটাকে রাজনৈতিক প্রতারণা না বলে আমি বলতে পারি জামাতের একটা কৌশল। জামাতের একটা কৌশল নিয়েছে যে পিয়ারটা সম্পর্কে ব্যাপক আলোচনা হয়েছে। আপনারা টক শোতে গেলেই পিয়ার নিয়ে এত আলোচনা মনে হয় ইতিহাসে আর হয় নাই। তো এটা তো জামাতের একটা কৌশলগত দিক থেকে আমি মনে করি যে এটা ভালো কৌশল তাদের। তারা পিয়ারটাকে আলোচনায় নিয়ে আসছে। জামাতের একটা এজেন্ডা পিয়ার, কমিউনিস্ট পার্টির একটা এজেন্ডা পিয়ার। এখানে একটা অদ্ভুত ব্যাপার, জামাত আর কমিউনিস্ট পার্টির কিন্তু এক জায়গায় মেলবন্ধন পাচ্ছি আমরা। তো এনিওয়ে, আমি যেটা মনে করি যে জামাত পিয়ারের ব্যাপারে কখনোই আমাদের কাছে মনে হয় নাই যে পিয়ার ছাড়া জামাত নির্বাচনে যাবে না। জামাত যেমনি পিয়ার করে মাঠ গরম করেছে, একইভাবে বিএনপি পিয়ার করে জামাত নির্বাচন বানচাল করতে চাচ্ছে, নির্বাচন পেছাতে যাচ্ছে, এই ধরনের কথা বলেছে। আমরা যারা মাঝপথে দুই দলের মাঝখানে আছি, আমাদের কাছে মনে হয়েছে দুইটাই একটা রাজনৈতিক মানে কৌশল ওনাদের। বিএনপি জামাতকে আনপপুলার করার চেষ্টা করেছে যে তারা ইলেকশন চায় না, কিন্তু জামাত আবার সেটাকে কাভার করেছে কিভাবে? জামাত কিন্তু ফিল্ড লেভেলে তারা যে ইলেকশন চায়, ইলেকশন যে তারা করছে, এই জায়গায় তারা অনেক নিজেদেরকে এগিয়ে রেখেছে। তো এখন ধরেন একটা রাজনৈতিক দলের কৌশল তো থাকতেই পারে। আপনার কৌশলকে আমার কাছে প্রতারণাপূর্ণ মনে হতে পারে, আমি সেটাকে মানে সমালোচনা করতেই পারি। তো সেটা নিয়ে আমি মনে করি এগুলো সবই রাজনৈতিক বিতর্ক। আর আপনি যে কথাটা বললেন যে বিএনপি যেটা বলছে যে জামাত নির্বাচন বানচাল করতে চায় বা ইত্যাদি ইত্যাদি, এটা আমার কাছে যেটা মনে হয়েছে জামাত নির্বাচন একটু পিছানোর জন্য চেষ্টা করেছিল। জামাত চেয়েছিল যে ইলেকশনটা আরো পরে হোক, এবং এনসিপিও চেয়েছিল যে সংস্কারগুলো হয়ে হোক। এবং এটা সত্য যে নির্বাচন যত দেরিতে হবে তত বিএনপির লস, বিএনপি ততই তার যে বিএনপি ধরেন সবচেয়ে পপুলার পার্টি তো বিএনপি ছিল আওয়ামী লীগ পিরিয়ডে। আমরা যখন দেখবো 2014, 2018, 2024 সবসময় আমরা দেখলাম যে বিএনপি লিড করছে, ঠিক আছে। কারণ 2018-তে যদিও মান্না ভাইরা লিড করেছেন ঐক্যটা বা কামাল হোসেন সাহেব ছিলেন, কিন্তু আসলে তো মেজর পার্টি ছিল বিএনপি, এবং বিএনপি কিন্তু ভয় পেয়েছে আওয়ামী লীগ। 2018-তে আমরা দেখলাম সেম, 14, 18, 24-এও আমরা দেখলাম যে বিএনপি যখন বর্জন করেছে সবাই তার একই সাথে বর্জন করেছে। এখন এই বিএনপির এই লিডিং পজিশনটা কিন্তু আস্তে আস্তে খর্ব হচ্ছে। যেমন এখন দেখেন দিনকে দিন মনে হচ্ছে জামাত একটা শক্তি আকারে আবির্ভূত হয়েছে, এবং এটা সত্য কথা যে আমরা নানা জরিপ নানা বিষয়ে যখন দেখছি তখন দেখছি যে জামাতের ভোট বাড়ছে। তো এই জায়গাটা থেকে জামাত যদি মনে করে যে ইলেকশন বিলম্ব হলে তার ভোটের জায়গায় সুবিধা,
তাহলে জামাত তো এই এই কৌশল করতে পারে, আমার কাছে সেটা অপকৌশল মনে হতে পারে। জামাত সে কৌশল যদি করে তার রাজনৈতিক স্বার্থে, সেটা নিশ্চয়ই জনগণ বিচার করবে যে রাজনৈতিক স্বার্থে এই ধরনের কৌশল নেওয়া সঠিক কিনা। আবার বিএনপি যে একেবারে সংস্কারের জন্য বেশি তাড়াহুড়ো না করে সরি যে ইলেকশন করছে, এটা তো বিএনপির জন্য একটা কৌশল। বিএনপি জানে যে যত তাড়াতাড়ি ইলেকশন হবে তত তার জন্য কল্যাণ, কারণ বিএনপি দল আকারে তার প্রার্থীরা, বিএনপির প্রায় 500 সাবেক এমপি আছে, বুঝছেন। এই স্ট্রেংথ তো জামাতের নাই, জামাতের তো 20-25 জন আছে কিনা সন্দেহ, কারণ অনেকে বেঁচে আছে, মারা গেছে। বিএনপি কিন্তু বেঁচে আছে এরকম প্রায় 500 এমপি হবে, সাবেক এমপি। আমাদের অন্যান্য কোনো দলের তো স্ট্রেংথ নাই, এবং সব দল মিলিয়ে তো তার মানে 5 ভাগের 1 ভাগ স্ট্রেংথ তো নাই। তো সুতরাং বিএনপির এত বড় স্ট্রেংথের কারণে বিএনপি ইলেকশনটা তাড়াতাড়ি চেয়েছে। এখন জামাত যখন ইলেকশনটা একটু পিছাতে চেয়েছে, বা এনসিপি যখন চেয়েছে ইলেকশনটা একটু পরে হোক, সংস্কারটা সামনে আসুক, অনেকে হয়তো বলবেন যে ওনারা সংস্কারটাকে গুরুত্ব দিয়েছেন, অনেকে হয়তো বলবেন বিএনপি ইলেকশনকে গুরুত্ব দিয়েছে। কিন্তু ম্যাটেরিয়ালিস্টিক পয়েন্ট অফ ভিউ থেকে আমরা দেখব যে এখানে এখন স্বার্থটাই প্রিভেল করে। নির্বাচন যত দেরি হবে তত বিএনপির প্রতি মানুষ অসন্তুষ্ট হবে। এটা আপনি যদি আমাকে ব্যাখ্যা করতে বলেন আমি এভাবে ব্যাখ্যা করবো। এটা আমার দৃষ্টিতে যে বিএনপির যে সাংগঠনিক শক্তি এবং জায়গা, আপনার গ্রাম থেকে গ্রামান্তরে, উপজেলা পর্যায়ে, জেলা লেভেলে আপনি দেখবেন বিএনপির নেতাদের অবস্থানটা সুদৃঢ় হয়েছে। বাংলাদেশের মানুষ দল, ক্ষমতাসীন দলকে কিভাবে যাচাই করে জানেন? দেখে বাস স্ট্যান্ড কার দখলে আছে, দেখে যে কন্ট্রাক্টরই কারা করছে, দেখে যে থানায় কার কথাটা বেশি চলে, দেখে বাজারের ইজারাটা কে নিয়েছে, দেখে স্কুল কমিটিতে কে সভাপতি, মাদ্রাসা কমিটিতে কে সভাপতি, এগুলো দেখে বুঝে যে এরা হচ্ছে ক্ষমতায়। তো এগুলো যদি আপনি যাচাই করে দেখেন 80 থেকে 90% জায়গায় আপনি দেখবেন বাজার ইজারা, এগুলো তো আমাদের অবৈধ নাম। ইজারা তো এটা মানে ডিউ প্রসেস। আপনার হাট ইজারা দেয়া, বাস স্ট্যান্ড ইজারা নেওয়া, স্কুল কমিটির সভাপতি হওয়া, মাদ্রাসা কমিটির সভাপতি হওয়া, কলেজের গভর্নিং বডির সভাপতি হওয়া, এগুলো আমাদের নিয়ম। এই নিয়মের মধ্যে আপনি দেখবেন বেশিরভাগ জায়গায় বিএনপির লোকেরা, সেগুলো আওয়ামী লীগের লোকেরা পালিয়ে যাওয়ার পরে সেগুলো বেশিরভাগ ক্ষেত্রে বিএনপি রিপ্লেস করেছে, কিছু জায়গায় জামাত রিপ্লেস করেছে, কিছু জায়গায় এনসিপির সুপারিশকৃত কিছু লোকজন রিপ্লেস করেছে। সুতরাং সেখানে মানুষ দেখছে যে বিএনপি ইজ ইন দি পাওয়ার। আমাদের দেশে যখনই ফেয়ার ইলেকশন হয়, নিরপেক্ষ ইলেকশন হয়, সবসময় জনমত শক্তিশালীদের বিরুদ্ধে থাকে। এটা আপনি 91, 96, 2001, 2008 সব ইলেকশনে দেখবেন তারা মানে শক্তিশালী দলের বিরুদ্ধে রায় দেওয়ার চেষ্টা করেছে যে ক্ষমতায় ছিল। তো মানুষের মনে যখন মনে হবে যে বিএনপি এখন ক্ষমতায় আছে, মানুষ কিন্তু ডক্টর ইউনূস ক্ষমতায় আছে এটা ওই শুধু ওই জায়গায় দেখে, কিন্তু ফিল্ড লেভেলে তো ইউনূস সাহেবের লোকেরা তো আর বালুমহাল আর জলমহালের কর্তৃত্বে নেয়। এই জন্য ইলেকশন যত দেরি হবে এই জায়গাগুলোর প্রভাবটা বিএনপির বিপক্ষে যাবে। এই জন্যই জামাত নির্বাচন পেছাতে চাচ্ছে। পেছানো আমি বলছি যে পিছানো, জামাত তো বলতেছেন আমরা নির্বাচন পিছাতে চাই, কিন্তু জামাতের ইন্টারনাল একটা ভয়েস বোঝা যায়, একটা টোন বোঝা যায় যে ইলেকশন, সেই টোন তো আর জামাত বলছেন যে আমরা ইলেকশন পিছানো চাই। জামাত বলে যে বিচার হইতে হবে আগে, সংস্কার হইতে হবে আগে, সবকিছু ঠিক হয় তারপর ইলেকশন হইতে হবে। নীতিগতভাবে এটার বিরুদ্ধে তো আপনি বলতে পারবেন না, এটা তো সত্য কথা, কিন্তু এটার অন্তরালের উদ্দেশ্যটা আমি বলছি। এখন ধরেন আমি এটা কথার কথা বলছি, আমার কথা নিয়ে বিতর্ক হবে আমি জানি। ধরেন ইলেকশন আসতে আসতে যদি দেখা যায় যে জামাতের অবস্থা খুব ভালো, বিএনপির অবস্থা খারাপ, তখন তো এমনও হতে পারে যে বিএনপি বলবে যে ইলেকশন আরো পিছাক, এত তাড়াতাড়ি ইলেকশন নানা কারণে আমরা চাই না। কারণ আমাদের রাজনৈতিক দলগুলো তো স্বার্থকেন্দ্রিক ভয়েস তৈরি করার একটা প্রবণতা আছে। আপনি ছাত্র সংসদ নির্বাচনগুলো তো দেখেন নাই, বিএনপির ছাত্র দলের লোকেরা কিন্তু এখন কোনো ছাত্র সংসদ নির্বাচন হোক এখন আর চায় না। কেন চায় না? তাদের ধারণা যে ইলেকশন হলেই তারা হেরে যাচ্ছে। বা এনসিপির ছাত্র সংগঠনও কিন্তু এখন দেখবেন যে ইলেকশন কোথাও হইতে চাইলে ওরা ইলেকশনের পক্ষে থাকবে না। এটা একটু পারসেপশন জায়গা থেকে আমি বললাম। আলোচনা আমি ফিরবো আরেকটি বিরতি থেকে ফিরে এসে। প্রিয় দর্শক, জেরুসালেম নিবেদিত দেশ সন্ধ্যা আরো একটি বিরতি নিচ্ছি, ফিরছি একটু পর, সঙ্গেই থাকুন। জেরুসালেম নিবেদিত দেশ সন্ধ্যা আরেকবার স্বাগত জানাচ্ছি। আমি জনাব মাহমুদুর রহমান মান্না আপনার কাছে আসি। যে জুলাই সনদ এখনো বেশ কয়েকটি দল স্বাক্ষর করেনি। এনসিপি বলেছে যে জুলাই সনদ বাস্তবায়নের যে নিশ্চয়তা সেটি বা ঘোষণা সেটি আসলে হয়তো তারা স্বাক্ষর করবে। যারা স্বাক্ষর করেনি তারা কি স্বাক্ষর করবে বলে আপনার কাছে মনে হচ্ছে? এনসিপি তো কোনো রিয়াকশন এখনো দেয়নি এই আজকের ঘোষণার পরে, বা বুঝতে পারছি না আমি কি করবে, তাদের সাথে আমি কোনো যোগাযোগ হয়নি, কথা বলিনি। কিন্তু মাঝে যেটা দেখেছি তারা এরকম বলেছে যে তারা এই প্রক্রিয়ার বাইরে যাচ্ছে না, প্রক্রিয়ার মধ্যেই থাকতে চায়, তারা সইও করতে চায়, কিন্তু তাতে যে সমস্ত অভিযোগ আছে সেগুলো বলেছে। এখন
এটার বাস্তবায়ন নিশ্চিত করবার ব্যাপারে ওই যে স্বয়ংক্রিয়ভাবে হয়ে যাবে বলা হলো, যে এটা তো তাদের প্রশ্নের খানিকটা আনসার, পুরোপুরি তাদের স্যাটিসফাই করবে কিনা তা আমি জানি না। কিন্তু আমি মনে করি যে মানে প্রত্যেকেরই না এটা বোঝা দরকার যে আমরা এরকম একটা সাবজেক্ট অ্যাটেম্প্ট করছি যেটা আমরা আগে কখনো করিনি, আমরা জানি না। মানে এইরকম একটা বড় যজ্ঞ বাংলাদেশে কেন, এটা তো আমেরিকা যখন কনস্টিটিউশন বানিয়েছে তখন হয়েছে, বা কোনো একটা দেশে নতুন কনস্টিটিউশন হবার সময় হয়তো হয়েছে। এটা তো অলমোস্ট লাইক প্রিপেয়ারিং নিউ কনস্টিটিউশন, 8 মাস ধরে করেছি। এই চর্চা করবার পরে বহু গ্যাপ কিন্তু থাকতেই পারে, ওইটুকু যদি আমি অ্যাডজাস্ট করতে না পারি তাহলে আমি সামনের দিকে যেতে পারবো না। আমি এটা সবসময় মনে করি যে এই মানে কেউ তরুণ তুর্কি বলে বলে, আমি বলি যে ইয়াংস্টাররা যারা এই লড়াইটা করেছে তারা নিজেদেরকে র্যাডিক্যাল ভাবতে যত বেশি পছন্দ করে, রিফর্মার ভাবতে তত হয়তো পছন্দ করে না, অথবা তারা যত ফাইটার ভাবতে পছন্দ করে তারা তত বেশি কনস্ট্রাক্টর বা এরকম ভাবতে পছন্দ করে না হয়তো। যে কারণে এটার যে ভেতরের জটিলতা আছে, এই জটিলতাটা তারা আবেগ দিয়েই কেবল নিষ্পত্তি করতে চেয়েছে। এইখানে আমি দেখছি যে এক ধরনের কি বলা যায় গিভ অ্যান্ড টেকের মতো একটা গভর্নমেন্ট আসছে ডেফিনেটলি জনগণের অভিপ্রায়ের ভিত্তিতে, কিন্তু এসছে আবার কনস্টিটিউশন রক্ষা করবার শপথ দিয়ে। তারা সেই শপথ নেবার পরে আবার বিয়ন্ড দি কনস্টিটিউশন গিয়ে একটা কাজ করছে, এটা হলো রিয়েলিটি। আমরা তাও মানছি, কারণ আমরা মনে করছি যে এইখানে কনস্টিটিউশনিজম বা র্যাডিক্যালিজম এটার আনসার না, এটার আনসার হলো প্র্যাগমেটিজম, এবং প্র্যাগমেটিজমই বলে যে এরকম করে করা উচিত। এটা তারা বুঝবে, এইটা আমি আশা করি। দেখা যাক কী হয়, রিয়াকশন নিশ্চয়ই দেখতে পারবো। আর বামপন্থী যারা এটার বিরোধিতা করেছেন ওদের উপর সেটা তো অ্যাড্রেস করা হয়নি, তারা কি করবেন আমি জানি না। আমি ধারণা করি তারা সই করুক বা না করুক, তারা তো নির্বাচন করবে বলেছে, তারা একটা জোট করছেও, এবং মানে একটা সামগ্রিকভাবে জাতীয় নির্বাচনে প্রস্তুতি নিচ্ছে। যেটাই হোক না কেন আমি যা চাই যে শেষ পর্যন্ত একটা গ্রহণযোগ্য নির্বাচন হোক প্রশ্নের বাইরে থেকে, যেটা আমাকে গণতন্ত্রের জন্য একটা সিঁড়ি অন্তত তৈরি করে দেবে। সেই রকম একটা পরিস্থিতি তৈরি হয়েছে, সবারই এটা মেনে নেওয়াটাই আমি মনে করি প্রায়োগিকভাবে যুক্তিসঙ্গত হবে। আবার আমি একটু জুলাই সনদ বাস্তবায়নের যে সুপারিশমালা সেটি নিয়ে যেতে চাই। সালাউদ্দিন আহমেদ বলছেন যে এই কিছু সুপারিশ দিয়ে নিষ্কৃতি পেতে চেয়েছে ঐকমত্য কমিশন, মানে লেটেস্ট রিঅ্যাকশন। জি, লেটেস্ট রিঅ্যাকশন আজকে সচিবালয়ে তিনি বলেছেন। এটা হয়তো ওনারা বলতে পারেন, কারণ ওনারা খুব স্ট্রিক করেছিলেন যে ডিসেন্টগুলো যেন থাকে, এবং তাদেরকে জিজ্ঞেস করছে ডিসেন্ট মানে হয় কি, ধরেন আমরা 10 জন মিলে কথাবার্তা বলছি, 8 জন একটা একমত হয়েছি, 2 জন মিলছে না, তারা বললো আমাদের নোট অফ ডিসেন্ট আছে, তবে আপনারা এগিয়ে যেতে পারেন, মানে ইউ অ্যালাউ টু প্রসিড, আটকাচ্ছেন না। কিন্তু ওনারা বলছেন আমরা নোট অফ ডিসেন্ট দিচ্ছি, এটা কিন্তু থাকবে, ভবিষ্যতে জনগণের রায়ের উপর নির্ভর করবে আমরা কোনটা রাখবো কোনটা রাখবো না। তার মানে তারা যদি তাদের যেটা ডিসেন্ট দিলেন সেইটাতে থাকতে পারেন তাহলে তারা মানবে না। তার মানে মূলত দ্বিমত করেছেন তারা, এটা শুধুমাত্র একটা নয় যে ডিসেন্টের ব্যাপার নয়। সেই অর্থে তারা হয়তো মনে করতে পারে এখন যেটা করা হয়েছে সরকারের কমিশন বা এই ঐক্যবদ্ধ কমিশন বলি, তারা কিন্তু করেনি, ঐক্যবদ্ধ কমিশন বলছি, এরা যে প্রস্তাবটা দিয়েছে তার মধ্যে ওই ডিসেন্টের জায়গা রাখে নাই, এই জন্য হতে পারে। আবার আদেশের ব্যাপারেও তাদের একটা রিজার্ভেশন ছিল, সেটাও তারা মনে করতে পারে, তার থেকে হয়তো বলেছে। কিন্তু আমি আবার মনে করি শেষ বিচারে তারা এইটা মানবে, নির্বাচন করবে, কারণ তাদের মাথার মধ্যে আছে নির্বাচন করবে, জিতবে, পার্লামেন্টে মেজরিটি থাকবে, তখন হয়তো তারা অনেক কিছু আবার তাদের মতো করে রিঅ্যারেঞ্জ করতে পারবে মনে করি। আবার শেষ প্রশ্ন হচ্ছে যে নির্বাচনের আর 3 মাস বাকি আছে, সেক্ষেত্রে আইন শৃঙ্খলা পরিস্থিতি কতটা প্রস্তুতি সরকার দেখছেন? আজকে স্বরাষ্ট্র উপদেষ্টা বলছেন যে নির্বাচনের আগে লুট হওয়া সব অস্ত্র উদ্ধার করবেন। আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ বা রক্ষার ক্ষেত্রে প্রস্তুতি সরকার আসলে কতটা দেখছেন? মানে এই ব্যাপারে আমি প্রথম থেকে একটা কথা বলছি, আমি আজও বলছি, আই এম নট এট অল স্যাটিসফাইড। কিন্তু আমি আজকে সালাউদ্দিন সাহেবের একটা কথা দেখলাম, আমার কাছে এইটা ভালো বলেছে। উনি বলছেন যে এইবারে নিয়ম শৃঙ্খলা, ভোটের শৃঙ্খলা যাই আছে এগুলো রক্ষা করবে জনগণ এবং রাজনৈতিক দল। কালকে প্রথম আলোর রাউন্ড টেবিলে বলছেন। আচ্ছা, হ্যাঁ দেখলাম। মানে এইটা মানে এটাই হবে কি হবে না জানি না, কিন্তু
এখন এই আকাঙ্ক্ষার বাইরে আপনি কিছু করতে পারবেন না। এই পুলিশ এখন পর্যন্ত ট্রমা কাটেনি, এই পুলিশ এখন পর্যন্ত ডাইরেকশন বোঝে না। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একটা গোলমাল, গ্রামবাসীদের সাথে ছাত্রদের কী রকম একটা মানে বিধিকিচ্ছির অবস্থা, দুটোর সাথে মারা যেতে বসছিল। তখন ইউনিভার্সিটি অথরিটি পুলিশকে চেয়েছে, পুলিশ আসেনি। পুলিশকে জিজ্ঞেস করে তারা বলছে কার পক্ষে যাব, আমরা কি করব, কাকে ধরবো, কাকে মারবো, কাকে ধরে আনবো, আমরা তো কিচ্ছু জানি না, গভর্নমেন্ট কিছু বলেনি। তো এখনও হচ্ছে বালুমহাল লুট করছে কে, সবাই কিন্তু মিলে, তখন নীল সাদা লাল কিচ্ছু নেই, একসাথে। এইখানেও যখন এরকম হবে যে আপনার বাড়ি যেইখানে আপনার শক্তি, আপনি ব্যালট বাক্সে নিয়ে গেছেন, ও দেখছে যে আমি যদি আপনাকে অ্যারেস্ট করি আপনি কালকে ক্ষমতায় যাবেন, তখন আমার কি অবস্থা হবে, ও তো যাবে না। এই অবস্থাটা আছে। অতএব রেসপন্সিবিলিটি প্রধানত আমি মনে করি বিএনপির, তার সাথে আমি মনে করি বড় দল, মানে আমি জামাতকেও বলছি, যাতে এই নির্বাচনটা ভালোভাবে হয় তাকে করতে হবে। এবং মানুষও না এমন জায়গায় আসছে এককভাবে যে খালি সরকারকে দায়ী করবে, মানুষ এখন সরকারকে দায়ী করতে চায় না। বিকজ এই যে মঞ্জু বলল, সরকার যে আছে এরকম তো মনে করছে না, সরকার তো নাই, 3.5 মাস পরে এই সরকার খুঁজেই তো পাওয়া যাবে না। তো কি করবে তারা, এই পার্টিগুলোকেই ধরবে। পার্টিগুলো এই দায়টা বুঝে কাজ করতে পারলে তাহলে ইলেকশনটা ভালো হবে। অসংখ্য ধন্যবাদ জনাব মুজিবুর রহমান মঞ্জু। আপনার কাছেও একই রকম বিষয় যে এবার আইন শৃঙ্খলা, যেটি জনাব সালাউদ্দিন আহমেদ বলছেন যে জনগণই রক্ষা করবে, আইন শৃঙ্খলা বাহিনীর মোরাল অবস্থা যে জায়গাটিতে আছে, আপনি কি তাই মনে করেন? না, এছাড়া তো উপায় নাই। কারণ মান্না ভাই তো একটু বললেনই, মান্না ভাই এই উদাহরণটা খুব স্ট্রংলি দেন, এবং আমি আরও কিছু যোগ করি এর সাথে। আপনি এখন পর্যন্ত কোথাও দেখেছেন যে বিএনপি জামাতের মারামারি হয়েছে, সেখানে বিএনপির লোককে বা জামাতের লোককে অ্যারেস্ট করেছে পুলিশ, দেখেছেন? কোথাও দেখেন না কিন্তু। বা এনসিপি নিজেরা মারামারি করেছে, বা বিএনপি নিজেরা মারামারি করেছে, এরপরে কাউকে অ্যারেস্ট করা হয়েছে, খুব বেশি নিউজ আপনি পাবেন না খুঁজলে। তার মানে কি? তার মানে হচ্ছে পুলিশের মোরাল এত উইক, পুলিশ চিন্তা করতেছে আমি এখন কাকে ধরবো। মুক্তিযুদ্ধের পরপরও কিন্তু এই ধরনের ঘটনা ঘটেছে। মুক্তিযোদ্ধাদের মধ্যে তো ভালো মানুষের মধ্যে তো 2-4টা খারাপ লোক ছিলই, কিন্তু যখনই কোনো একটা মুক্তিযোদ্ধা দেখা গেল যে একটা ঘটনা ঘটেছে, কে তাকে অ্যারেস্ট করবে? তিনি তো অথরিটি। এখন এই ধরনের অন্তর্বর্তীকালীন সরকারের সময় যেটা সমস্যা হয় বিপ্লবোত্তক, দেখেন আমরা বারবার এটাকে তুলনা করি কেয়ারটেকার সরকারের সাথে। কেয়ারটেকার সরকার এটা কিন্তু একই রকম না। কেয়ারটেকার সরকারের কর্তৃত্ব অনেক বেশি ছিল, এই সরকার কর্তৃত্ব নিতে পারত, সবচেয়ে বেশি কর্তৃত্বশীল সরকার এটা হতে পারত, মানে মানবিক কর্তৃত্বশীল আমি যদি বলি, কিন্তু সে হয় নাই। না হওয়ার কারণে দেখা গেছে এই সরকার কখনো বিএনপিকে তুষ্ট করে, কখনো জামাতকে তুষ্ট করে, কখনো এনসিপির কাছে সে সারেন্ডার করে। হ্যাঁ, এই জাতীয়ভাবে সরকারের এই পজিশন যদি মৌলিক জায়গায় যদি এটা থাকে, এটার ইম্প্যাক্ট পুলিশের উপর পড়বে, এবং সেটাই হয়েছে। আমি মনে করি পুলিশের পক্ষে এই ইলেকশনে খুব স্ট্রংলি আইন শৃঙ্খলা রক্ষা করা সম্ভব না। কিন্তু সালাউদ্দিন ভাই যেটা বলেছেন, এগুলো হচ্ছে এক ধরনের, আমরা খুব বলি না আমরা ঐক্য চাই, আমরা জনগণই রক্ষা করবে, এই ধরনের সুন্দর কথা তো আমরা বলি, কিন্তু এটার স্পেসিফিক অ্যাপ্লিকেশন কি? আমরা তো দেখছি সারাক্ষণে ওনারা একজন আরেকজনকে খুব খোঁচা মেরে কথা বলছেন। এটার স্পেসিফিক অ্যাপ্লিকেশনের একটা প্রস্তাব আমরা আইজি সাহেবকে, আমরা চিফ ইলেকশন কমিশনারকে এবং আমরা বেশ কয়েকজন উপদেষ্টাকে দিয়েছি। আমরা বলেছি ইলেকশনের সময়ে আপনার আমাদের যে জেনজি মানে জুম জেনারেশন যেটা আছে, যেটা ধরেন এখনো ভোটার হয় নাই কিন্তু কলেজে বা স্কুলে পড়ে, 9-10-এ বা ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ারে পড়ে, সেকেন্ড ইয়ারে পড়ে, যারা ভোটার হয় নাই, এই জেনারেশনকে আপনি যদি ভলান্টিয়ার আকারে রিক্রুট করতে পারেন, কারণ এদের মধ্যে কিছুটা নিউট্রাল মাইন্ড আছে, এবং এরা কিন্তু আমাদের কিশোর ওই যে নিরাপদ সড়ক আন্দোলন থেকে শুরু করে বিভিন্ন জায়গায় এরা এখনও আপনি দেখবেন কোথায় আগুন লাগলে এরা কিন্তু রোড ট্রাফিকের ব্যবস্থাটা স্বয়ংক্রিয়ভাবে নিয়ে নেয়। এটাই পারে এবার ইলেকশনটাকে ফ্রি অ্যান্ড ফেয়ার করতে। আদার দেন পলিটিক্যাল পার্টি মুখে বলবে এক কথা, বাস্তবে এটা করবে না। আমার হাতে 1 মিনিট সময় আছে, আমি একটু সালাউদ্দিন আহমেদ যে কথাটি আজকে বলেছেন যে ঐকমত্য কমিশন কিছু সুপারিশ দিয়ে নিষ্কৃতি পেতে চেয়েছে, আপনি কি তাই মনে করেন? এটা আমি মনে করি না। আমি মনে করি ঐকমত্য কমিশন যথেষ্ট পরিশ্রম করেছে, যথেষ্ট ধৈর্যের পরিচয় দিয়েছে, এবং আমরা মাঝে মাঝে ওনাদের উপর বিরক্ত হয়েছি যে এতবার এত আর কত ইয়ে করবে। আমি এটা মনে করি না। সালাউদ্দিন ভাই কথার সাথে আমি বিনয়ের সাথে দ্বিমত করি। ঐকমত্য কমিশন সর্বোচ্চ চেষ্টা করেছেন, কাজ করেছেন। রাষ্ট্রের যে পরিস্থিতি, এটা বাইরে আমরা কেউ না, সুতরাং আমি মনে করি ওনারা যেটা দিয়েছেন, এখানে আমাদেরও অনেক আপত্তি আছে, কিন্তু আপত্তি সত্ত্বেও আমরা বলি না যে সবকিছু সত্ত্বেও আমরা আসি। আপনারা যখন আমাদের শোতে ডাকেন, আমাদের নানা সমস্যা থাকে, সমস্যা সত্ত্বেও তো আমরা রাজি হই যে এটা ঠিক আছে আসলাম।
ঠিক আমাদের নানা আপত্তি সত্ত্বেও এটা জাতীয় ক্রাইসিস। আমি মান্না ভাই আজকে বলাতে ওনার সাথে আমিও এটা ফিল করি যে এটাকে দেখতে হবে, এটা জাতীয় জীবনের একটা গুরুত্বপূর্ণ বিষয়, এটা পৃথিবীর ইতিহাসে বিরল আমরা যেটা করছি। সুতরাং এইভাবে নিয়ে এটাকে মেনে নিতে হবে, এছাড়া উপায় নেই। অসংখ্য ধন্যবাদ জনাব মুজিবুর রহমান মঞ্জু এবং মাহমুদুর রহমান দুজনকে আবারও স্বাগত জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় দর্শক, জেডএসআর নিবেদিত দেশ সন্ধ্যা যেখানে শেষ করছে, আবারও দেখা হবে আগামীকাল একই সময় অন্য কোনো অতিথিদের নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভ সন্ধ্যা।